ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। ইংলিশে নেট সেটের পিওয়াইকিউ সিরিজ নিয়ে আবারও চলে এসেছি। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে নেট এবং সেটের পিওয়াইকিউ সিরিজ নিয়ে আসতে, তাই নেট এবং সেটের গুরুত্বপূর্ণ সমস্ত ক্লাসের পাশাপাশি এই সিরিজে থাকছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলিউশনের আলাদা বিশেষ পর্ব, যেখানে আজকের ক্লাসটি হচ্ছে ডিসেম্বর নেট 2025-এর ইংলিশের যে কোয়েশ্চেন পেপার সেটি নিয়ে, যার এক্সাম তোমাদের জানুয়ারি মাসের 5 তারিখে হয়েছিল। এটা ডিসেম্বরের নেট 2025-এর যেটা জানুয়ারি মাসে হয়েছিল তার ফার্স্ট শিফটের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন পেপার থেকে আজকে আমরা সমস্ত অ্যান্সারগুলো ইন ডিটেইল আলোচনা করব। আশা করছি পিওয়াইকিউ সিরিজের এই সমস্ত ক্লাসগুলো নেট এবং সেটের অ্যাসপিরেন্টসদের ক্ষেত্রে ভীষণ হেল্পফুল হবে, কারণ নেট এবং সেটের এই ভাস্ট সিলেবাস কভার করতে গেলে অবশ্যই কিন্তু এই পিওয়াইকিউ সিরিজগুলো তোমাদেরকে ফলো করতে হবে, কারণ কোয়েশ্চেন প্যাটার্ন ডে বাই ডে কিন্তু চেঞ্জ হচ্ছে। তাই কোয়েশ্চেন প্যাটার্ন ফলো রেখে অবশ্যই তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। তাই তোমরা চাইলে যারা এই নেট এবং সেটের প্রিপারেশন নিতে চলেছো, তোমরা চাইলে আমাদের বিশেষ পেইড মেম্বারশিপ গ্রুপ রয়েছে, সেখানে তোমরা মান্থলি সামান্য একটি ফিস দিয়ে নেট এবং সেটের ফুল সিলেবাস বেসড প্রত্যেকটি ক্লাস যেখানে রয়েছে সেই ফুল কোর্সটি তোমরা পারচেস করতে পারো, এবং পাশাপাশি তোমরা আমাদের চ্যানেলে এই পিওয়াইকিউ সিরিজগুলো পেয়ে যাবে, যেখানে থাকছে নেট এবং সেটের পেপার 2 ইংলিশের ওপরে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ক্লাস, প্রত্যেকটি ইউনিট বেসড সমস্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার টাচ করে প্রত্যেকটি বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাস, সঙ্গে থাকছে প্রত্যেকটি ক্লাস ওয়াইজ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ বিশেষ আলোচনার পর্ব। এবং পাশাপাশি তোমরা নেট এবং সেটের এই ফুল সিলেবাস নোটস পারচেস করতে হলে সরাসরি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর এই সমস্ত ক্লাসের পিডিএফ গুলো পেতে হলে, পিওয়াইকিউ সিরিজের এই পিডিএফ গুলো পেতে হলে, বা ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে, বা যে কোনো আপকামিং এক্সাম রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে, তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি উল্লেখ করে দিচ্ছি। তো ফিরে আসছি আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা নেট ইংলিশ 2025-এর যে এক্সাম পেপার ডিসেম্বরের, যেটা জানুয়ারি মাসে হয়েছিল, সেই এক্সাম পেপার থেকে আমরা সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে। এখানে প্রথম কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যে সিগমন্ড ফ্রয়েডের বিখ্যাত গ্রন্থ দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস থেকে নেওয়া হয়েছে, বা বলতে পারো প্রশ্নটা এসেছে ফ্রয়েডের ইন্টারপ্রিটেশন অফ ড্রিমসে, মানে স্বপ্নের ব্যাখ্যার প্রতীক সংক্রান্ত তথ্য নিয়ে। তো কি বলা হয়েছে দেখো, অ্যাকর্ডিং টু ফ্রয়েডস এক্সাম্পল ইন হিজ ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস দ্য সাইকোঅ্যানালিটিক ক্রিটিক tends to associate symbols with images. Which of the following symbols is not correct in that context? Not correct বলেছে কিন্তু, মানে ফ্রয়েড তার তত্ত্বে বিভিন্ন বস্তুকে অবচেতন মনের সেই যৌন প্রতীকের সাথে তুলনা করেছেন আমরা জানি। তো কোনটা সঠিক নয়, কোন তুলনাটা সঠিক নয় সেটা আমাদেরকে দেখতে হবে। প্রথম অপশনে কি দেওয়া রয়েছে, পন্ডস অ্যাজ ফিমেল অর ইওনিক সিম্বলস, পুকুর স্ত্রীবাচক বা যোনি প্রতীক। এটা ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী আমরা জানি সঠিক। তিনি গর্ত, জলাশয়, পাত্র বা পুকুরকে স্ত্রী জননাঙ্গের সাথে তুলনা করেছিলেন, মানে স্ত্রী জননাঙ্গের প্রতীক হিসেবে তিনি চিহ্নিত করেছেন, তাহলে এটা ঠিক হয়ে যাচ্ছে। নেক্সট বলেছে ফ্লাওয়ার্স অ্যাজ ফিমেল অর ইওনিক সিম্বলস। দেখো এটাও কিন্তু সঠিক, কারণ ফ্রয়েডের মতে স্বপ্নে ফুল দেখা অনেক সময় সেই স্ত্রীত্বের বা নারী দেহের কোমল অংশের প্রতীক, তাই না? তারপরে বলেছে টাওয়ার্স অ্যাজ সিম্বলস অফ সেক্সুয়াল প্লেজার, টাওয়ার নাকি যৌন আনন্দের প্রতীক। দেখো ফ্রয়েডের মতে টাওয়ার, লাঠি বা যে কোনো লম্বা বস্তু পুরুষবাচক বা সেই পুরুষ লিঙ্গীয় প্রতীক, ফ্যালিক সিম্বল, সরাসরি যৌন আনন্দের প্রতীক কিন্তু ফ্রয়েড বলেননি। তাই এই প্রেক্ষাপটে এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। আর কি রয়েছে না, ল্যান্সেস অ্যাজ মেল অর ফ্যালিক সিম্বলস, বর্ষা পুরুষবাচক বা লিঙ্গীয় প্রতীক। এটা ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী কিন্তু ঠিক। যে কোনো ধারালো বা লম্বা অস্ত্র যেমন বর্ষা, যেমন তলোয়ার, এগুলো হচ্ছে সেই পুরুষত্বের প্রতীক হিসেবে গণ্য হয়, এটা আমরা ফ্রয়েডের ব্যাখ্যাতে পেয়েছি। তাহলে এখানে নট কারেক্ট বলেছে, তাহলে এই তিনটেই আমরা দেখলাম কারেক্ট, এ কারেক্ট, বি কারেক্ট এবং ডি কারেক্ট, মানে 1, 2 এবং 4 কিন্তু কারেক্ট, কিন্তু ভুল হচ্ছে 3। কারণ আমরা জানি যে কোনো লম্বা জিনিস টাওয়ারের মতো বা যে কোনো খাড়া বস্তুকে তিনি পুরুষবাচক লিঙ্গীয় প্রতীক বা ফ্যালিক সিম্বল বলেছেন, সরাসরি যৌন আনন্দের প্রতীক কিন্তু বলেননি। এখানে সেক্সুয়াল প্লেজার রয়েছে, তাহলে এটা ভুল হয়ে যাবে এবং সেদিক থেকে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ নট বলেছে। অপশন 3 উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো কি বলা হয়েছে, দেখো 52 নম্বর কোয়েশ্চেনে, ইন 1832 at the end of what is now called the romantic age, Samuel Taylor Coleridge described
3 silent revolutions in England. Identify the wrong অপশন। তাহলে 1832 সালে স্যামুয়েল টেলর কোলরিজ ইংল্যান্ডের সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তনের প্রেক্ষাপটে 3টে সাইলেন্ট রিভলিউশন মানে নীরব বিপ্লবের কথা বলেছিলেন। তো এগুলোর মধ্যে কোনটা সেটার মধ্যে পড়ে না বা সঠিক নয়? দেখো কোলরিজের সেই প্রকৃত 3টে বিপ্লব কি ছিল? প্রথমত আসছে when the professions fell off from the church, দ্বিতীয়ত when the gentry fell off from the nobility, তৃতীয়ত when the agriculture fell off from the profession, আর চতুর্থত কি হচ্ছে when the press fell off from literature। তাহলে প্রথম অপশনে আমরা কি দেখছি? when the profession fell off church, মানে কোলরিজ লক্ষ্য করেছিলেন যে আইন বা চিকিৎসার মতো পেশাগুলো আগে চার্চ বা গির্জার সাথে যুক্ত ছিল, যেটা পরে স্বতন্ত্র হয়ে যায়, এটা তো ঠিক। নাম্বার 3টা দেখো, একসময় সাহিত্য চর্চা ছিল সকল শিক্ষিত পেশাজীবীদের একটা সাধারণ গুণ, পরে কি হয় একটা নির্দিষ্ট বা একটা বিশেষ পেশায় এটা পরিণত হয়, এটাও ঠিক। 4টা দেখো, 4এ কি বলা হচ্ছে? প্রেস ফেল অফ, তাহলে একসময় উচ্চমানের সাহিত্যের অংশ ছিল কি এই যে সংবাদপত্র বা সাংবাদিকতা, এবং পরে দেখা যায় এটা বাণিজ্যিক এবং গণমাধ্যমের রূপ নিয়ে আলাদা হয়ে যায়, এটাও ঠিক। তাহলে ভুল কোনটা এখানে আমরা দেখতে পাচ্ছি? অপশন 2 when the gentry fell off from the nobility, এটা কিন্তু কোলরিজের তত্ত্বের অংশ নয়। বোঝা গেছে? তাহলে আইডেন্টিফাই দ্য রং অপশন বলেছে, তাহলে রং অপশন অপশন 2 হয়ে যাচ্ছে। অপশন 2 will be the right answer, কারণ বাকি 3টেই আমরা দেখতে পেয়েছিলাম। নেক্সট কোয়েশ্চেন দেখো, given below are 2 statements, one is labeled as assertion আর আরেকটা হচ্ছে reason। assertion এ বলা রয়েছে years after 1945 saw changes in English poetry, আর রিজনে রয়েছে some poets like Philip Larkin continued romantic tradition, writing deeply personal response to the world and engaging with eternal historical themes। এটা এলিমেন্টাল হবে, এলিমেন্টাল থিমস হবে। তো দেখো অ্যাসারশনে বলা রয়েছে যে 1945 সালের পর ইংরেজি কবিতায় ব্যাপক পরিবর্তন এসেছিল, তো এটা তো সত্য আমরা দেখতে পাচ্ছি, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দ্য মুভমেন্ট বা সেই কনফেশনাল পোয়েট্রির মতো নতুন নতুন ধারা তৈরি হয়েছিল। আর রিজনের যুক্তিতে কি দেওয়া রয়েছে না, মডার্নিজম বা আধুনিকতাবাদ থাকা সত্ত্বেও কিন্তু কিছু কবি রোমান্টিক ঐতিহ্যটা বজায় রেখেছিলেন এবং ব্যক্তিগত আর চিরন্তন বিষয় নিয়ে লিখছিলেন তারা। তো দেখো এই কথাটাও সত্য, তাই না? কারণ আমরা ডিলেন থমাস বা ফিলিপ লার্কিনের কবিতায় সেই রোমান্টিকতার কিছু রেস পাই আমরা। তাহলে যদিও দুটো সেন্টেন্স মানে অ্যাসারশন এবং রিজন আলাদা আলাদাভাবে দুটো ঠিক, কিন্তু রোমান্টিক ধারার সেই ধারাবাহিকতাই কিন্তু 1945 পরবর্তী কবিতার সকল পরিবর্তনের একমাত্র প্রধান কারণ নয়, তাই না? কারণ যুদ্ধ পরবর্তী হতাশা, নৈরাজ্য এবং এই মডার্নিজমের বিরুদ্ধে সেই যে রিয়াকশন, এগুলো ছিল এই সমস্ত পরিবর্তনের একটা বড় কারণ। তাই এখানে রিজন অ্যাসারশনের কিন্তু সঠিক ব্যাখ্যা নয় আমরা দেখতে পাচ্ছি, যদিও দুটো বাক্য কিন্তু নিজস্ব জায়গায় ঠিক। তাহলে এই রেসপেক্টে অ্যান্সার কোনটা হবে? এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বোথ আর কারেক্ট, কিন্তু আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। অপশন 2 হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বারটা একটু চেঞ্জ হয়ে গেছে, ভালোভাবে ফলো করবে। প্রত্যেকটা কোয়েশ্চেনই আমরা আলোচনা করব, নাম্বারিং এ একটু উল্টোপাল্টা হয়ে গিয়েছে, তবে সেটা নিয়ে বিশেষ ভাবার প্রয়োজন নেই। প্রত্যেকটা কোয়েশ্চেনই আমরা কভার করব, যদিও একটা দুটো একটু এপাশ ওপাশ হয়ে গেছে। তো এখানে কি বলা রয়েছে? এখানে আমরা দেখতে পাবো 5টা উক্তি দেওয়া হয়েছে, যেখানে জানতে চাওয়া হয়েছে যে কোন উক্তিগুলো কিন্তু সঠিক। দেখো প্রথমেই কি আসছে, দ্য পোয়েট ইজ দ্য ফুড ফর দ্য টেন্ডারেস্ট স্টমাক, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। হ্যাঁ, এটা কিন্তু সঠিক, কারণ এটা ফিলিপ সিডনির অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, যেটা এসেছিল কত সালে? 1595 হবে, এটা 1595 সালে এসেছিল, বিখ্যাত বই অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি ফিলিপ সিডনির, এটা কিন্তু মনে রাখবে। তাহলে এটা কিন্তু সঠিক দেখতে পাচ্ছি ম্যাচিংটা। দ্বিতীয়ত যেটা দেওয়া রয়েছে দেখো, এটা হচ্ছে টি.এস. ইলিয়টের বিখ্যাত প্রবন্ধ দ্য মেটাফিজিক্যাল পোয়েটস থেকে নেওয়া, তাহলে সেদিক থেকে এটাও ঠিক। তৃতীয়ত যেটা দেওয়া রয়েছে দেখো, এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডসের একটা অত্যন্ত পরিচিত একটা উক্তি, তাই সেদিক থেকে এটাও ঠিক। চতুর্থত দেখো, এটা হচ্ছে ম্যাথিউ আর্নল্ডের বিখ্যাত এসে দ্য স্টাডি অফ পোয়েট্রি থেকে নেওয়া। ফর পোয়েট্রি দ্য আইডিয়া ইজ এভরিথিং, ম্যাথিউ আর্নল্ডের দ্য স্টাডি অফ পোয়েট্রি থেকে নেওয়া, তাহলে এটাও ঠিক। আর কি সবার শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে আলেকজান্ডার পোপের অ্যান এসে অন ক্রিটিসিজম, নাকি এসে অন ম্যান থেকে নেওয়া, এসে অন ম্যান থেকে নয়, অ্যান এসে অন ক্রিটিসিজম থেকে নেওয়া। বোঝা গেছে? তাহলে সেদিক থেকে এটা ভুল হয়ে যাচ্ছে। তাহলে সঠিক উত্তর হিসেবে আমরা কিন্তু 4টাই পাচ্ছি, এ বি সি ডি। তাহলে অপশনগুলো ফলো করব। দেখো অপশনে এ বি সি, এ সি ডি, এ বি সি,
না, ABCD কিন্তু একসাথে কোনোটাতে নেই, কিন্তু সেদিক থেকে দেখলে ABC এবং D এই চারটেই কিন্তু কারেক্ট হচ্ছে। যাই হোক, এখানে হয়তো অপশনগুলো একটু ভুল দেওয়া রয়েছে, কারণ যে দুটোতে দেওয়া থাকবে সেই দুটো আমরা ভুল বলে জানবো, কিন্তু বাকি দুটোতে আরেকটা করে অপশন কিন্তু নেই, তাহলে সেদিক থেকে এটা দুটোই হতে পারে ঠিক। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 57। এখানে অনিতা দেশাই এর উপন্যাস নিয়ে আলোচনা হয়েছে। ইন হুইচ নভেল অফ অনিতা দেশাই দ্য হেরোইন আন্ডার 5th প্রেগনেন্সি leaves her husband in a mood of intent to seek peace in an island Manori of Bombay? অনিতা দেশাই এর কোন উপন্যাসে নায়িকা তার পঞ্চম গর্ভাবস্থায় মানসিক অস্থিরতার কারণে মুম্বাইয়ের কাছাকাছি মানৌরি দ্বীপে শান্তি খুঁজতে চলে গিয়েছিল? অপশনগুলো দেখো, ফায়ার অন দ্য মাউন্টেন, ক্লিয়ার লাইট অফ দ্য ডে, ওয়্যার শ্যাল উই গো দিস সামার, নাকি বাই বাই ব্ল্যাকবেল। দেখো, ফায়ার অন দ্য মাউন্টেন আমরা জানি 1977 এসেছিল, আর এটা কাসৌলির সেই পটভূমিতে নন্দা কাউল নামক একটা বৃদ্ধার চরিত্র নিয়ে লেখা, তার একাকিত্বের গল্প ছিল এটা। তাহলে ফায়ার অন দ্য মাউন্টেন এলেই মাথায় রাখবে 1977 হবে এবং কাসৌলি হবে KASAULI, যেখানে নন্দা নামে একটা ক্যারেক্টার আমরা পাবো যে কিনা বৃদ্ধ এবং সে একাকী। দ্বিতীয়ত, ক্লিয়ার লাইট অফ দ্য ডে খুবই উল্লেখযোগ্য, দিল্লির একটা পরিবারের বিভাজন এবং স্মৃতি নিয়ে, আর এটা ছিল 1980-তে। তৃতীয়ত, হোয়ার শ্যাল উই গো দিস সামার, এটা ছিল 1975-এ। এই উপন্যাসের প্রধান চরিত্র কে ছিল? সীতা। এবং এই যে সীতা তার পঞ্চম সন্তান জন্ম দেওয়ার আগে শহরের জীবনযাত্রার একঘেয়েমি থেকে বাঁচতে তিনি কিন্তু মনোরি দ্বীপে চলে গিয়েছিলেন। তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর। আর বাই বাই ব্ল্যাকবার্ড এটা হচ্ছে 1971-এ লেখা, এটা লন্ডনে ভারতীয় অভিবাসীদের জীবন নিয়ে লেখা হয়েছে। তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটা ঔপন্যাসিকদের বিখ্যাত উপন্যাসগুলোকে তোমরা কিন্তু ক্রনোলজিক্যালি সাজিয়েও নিতে পারো, কারণ যেখানে ক্রনোলজিক্যালি সাজাতে বলা থাকবে সেই সমস্ত প্রশ্নের উত্তরে কিন্তু এগুলো খুবই হেল্প হবে। তাই তোমরা যখনই পড়বে এই সমস্ত জিনিসগুলো অল্প করে নোট করে নেবে, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশনে অনেকটাই হেল্প হবে পরবর্তী এক্সাম ফেস করতে। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে হোয়ার শ্যাল উই গো দিস সামার, যেটা কিনা 1975-এ ছিল। এই উপন্যাসের সেন্ট্রাল ক্যারেক্টার সীতা কিন্তু পঞ্চম গর্ভাবস্থায় চলে গিয়েছিল মনোরি দ্বীপে। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, হু ডিফাইন্ড কালচার অ্যাজ ওয়ান অফ দ্য 2 or 3 মোস্ট কমপ্লিকেটেড ওয়ার্ডস ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ? কে সংস্কৃতিকে ইংরেজি ভাষার অন্যতম জটিল 2 বা 3টে শব্দের একটা বলে সংজ্ঞায়িত করেছিলেন? রেমন্ড উইলিয়ামস, জন স্টোরে, বেন অ্যাগার, নাকি পেটার ব্রুকার? দেখো, বিখ্যাত কালচারাল থিওরিস্ট রেমন্ড উইলিয়ামস তার কিওয়ার্ডস আ ভোকাবুলারি অফ কালচার অ্যান্ড সোসাইটি, যেটা 1976-এ এসেছিল, এই বইটাতে তিনি এই যে উক্তিটা করেছেন, তিনি কি ব্যাখ্যা করেছেন যে কালচার শব্দটার অর্থ সময়ের সাথে সাথে কিন্তু বিবর্তিত হয়ে এসছে, রিভলিউট, এবং এটা সেই সমাজ বিজ্ঞানে ব্যবহার করা একটা অত্যন্ত জটিল শব্দ এই কালচার শব্দটা। 1976-এ কিওয়ার্ডস আ ভোকাবুলারি অফ কালচার অ্যান্ড সোসাইটিতে রেমন্ড উইলিয়ামস এই বিখ্যাত উক্তিটি করেন। তাহলে সেদিক থেকে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, রেমন্ড উইলিয়ামস। নেক্সট আমরা দেখতে পাবো E.M. ফস্টারের উপন্যাস নিয়ে। হুইচ অফ দ্য ফলোইং নভেল অফ E.M. ফস্টার ডাজন্ট ডিসপ্লে দ্য মেনশনড কন্ট্রাস্ট? অপশনগুলো ভালো করে দেখো, কোন উপন্যাসে বৈপরীত্যটা মানে যে দুটো কন্ট্রাস্ট দেখানো হচ্ছে সেই কন্ট্রাস্টগুলো ঠিক নয়? অপশন এতে কি রয়েছে? প্যাসেজ টু ইন্ডিয়া রয়েছে। প্যাসেজ টু ইন্ডিয়াতে কি? কন্ট্রাস্ট অফ ইস্ট অ্যান্ড ওয়েস্ট। এটা তো সঠিক, কারণ এতে তো ইস্ট আর ওয়েস্টের সেই সংঘাতই দেখানো হয়েছে, তাই তো প্যাসেজ টু ইন্ডিয়াতে। অপশন 2তে দেখো, কন্ট্রাস্ট অফ ইংল্যান্ড অ্যান্ড ফ্রেঞ্চ কালচার ইন ওয়্যার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড। দেখো, এটা কিন্তু ভুল, কারণ এই যে উপন্যাস এখানে কিন্তু ইংরেজ এবং ইটালিয়ান, নট ফ্রেঞ্চ, এটা ইটালিয়ান হবে। ইটালিয়ান কালচার বা সংস্কৃতির বৈপরীত্য দেখানো হয়েছে, তাহলে ইংল্যান্ড এবং ইটালিয়ান কালচারের বৈপরীত্য এখানে দেখানো হয়েছে, নাকি ফ্রেঞ্চ। তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? কন্ট্রাস্ট অফ ইংলিশ অ্যান্ড ইটালিয়ান কালচার ইন আ রুম উইথ আ ভিউ। দেখো, এটাও এখানে সঠিক, কারণ এটাতে ইংরেজি এবং ইতালীয় সংস্কৃতির সেই পার্থক্যটা দেখানো হয়েছে। আর চতুর্থত রয়েছে কন্ট্রাস্ট অফ দ্য স্লেগেল অ্যান্ড উইলকক্স। স্লেগেল এবং উইলকক্স পরিবারের মধ্যে যে আদর্শগত পার্থক্য সেটা দেখানো হয়েছে কোথায়? না, ইন হাওয়ার্ডস এন্ড। এটাও সঠিক। তাহলে সঠিক নয় কোনটা? অপশন 2, বৈপরীত্যটা বা এই যে দুটো কন্ট্রাস্ট এখানে দেখানো হয়েছে এটা কিন্তু ঠিক নয়, কারণ ফ্রেঞ্চের জায়গায় ইটালিয়ান হবে। আশা করি বুঝতে পেরেছো। E.M. ফস্টারের নভেলগুলো সম্পর্কে একটু সবাই নোট করে নেবে, কোন নভেল কত সালে এসেছিল।
নভেলগুলোর মুখ্য চরিত্র, কি দর্শাচ্ছে নভেলগুলো, ইত্যাদি ইত্যাদি। নেক্সট দেখো, আর্নল্ডের এমপেডোকলস অন এটনা থেকে প্রশ্ন এসেছে যে ম্যাথিউ আর্নল্ডের এমপেডোকলস অন এটনা কিসের উদাহরণ? ন্যারেটিভ পোম, কমেডি, ট্র্যাজি কমেডি নাকি ক্লসেট ড্রামা? দেখো, ম্যাথিউ আর্নল্ডের এই যে কাব্যগ্রন্থটা যেটা এসেছিল 1852-তে, এটা মূলত একটা ক্লসেট ড্রামা। কারণ এটা কোনো নাটক বা অভিনয়ের জন্য কিন্তু করা হয়নি, বরং শুধুমাত্র পড়ার জন্যই করা হয়েছিল। এটা ড্রামাটিক কবিতা এবং গ্রিক দার্শনিক এমপেডোকলসকে কেন্দ্র করে এটা লেখা হয়েছিল, যিনি মাউন্ট এটন আগ্নেয়গিরিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। বোঝা গেছে? তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে ক্লসেট ড্রামা। নেক্সট আসছে কোয়েশ্চেন নাম্বার 54। আমরা 54 এবং 55টা ছেড়ে এসেছিলাম, যেখানে ম্যাচ করতে দেওয়া রয়েছে। এখানে বিভিন্ন স্কলারদেরকে এবং তাদের যে ধারণা সেগুলোকে ম্যাচ করতে দেওয়া রয়েছে, মানে সাহিত্যের কিছু তত্ত্ব বা ধারণার সাথে তাদের যে স্কলার, মানে যে তাত্ত্বিকরা সেগুলো দিয়েছিলেন সেটাকে মেলাতে বলা হয়েছে। যেমন হ্যাবিটাস দেখতে পাচ্ছি আমরা সবার প্রথমে, এটা অ্যামনেশিয়া হবে না, এটা অ্যানাক্লিসিস হবে। এছাড়া ফেটিসিজম দেখতে পাচ্ছি এবং হাইপার রিয়েলিটি দেখতে পাচ্ছি। দেখো, হ্যাবিটাস হচ্ছে, এটা হচ্ছে একটা সমাজতাত্ত্বিক ধারণা যেটা পিয়েরে বোর্দু দিয়েছিলেন। আর অ্যানাক্লিসিস কি? অ্যানাক্লিসিস হচ্ছে গ্রিক শব্দ থেকে এসেছে, যেটার আক্ষরিক অর্থ হচ্ছে কারো ওপর হেলান দেওয়া বা নির্ভর করা। মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড তার যৌন তত্ত্ব এবং ব্যক্তিত্ব বিকাশের আলোচনায় এই যে অ্যানাক্লিসিস এটা ব্যবহার করেন। তাহলে সেদিক থেকে এটা হয়ে যাবে সিগমন্ড ফ্রয়েড। বোঝা গেছে? হ্যাবিটাস পিয়েরে বোর্দু, অ্যানাক্লিসিস হয়ে যাবে সিগমন্ড ফ্রয়েড। নেক্সট পাচ্ছি ফেটিসিজম। দেখো, এটা সর্বপ্রথম ব্যবহার করেন আলফ্রেড হান্ট 1887-এ। আর হাইপার রিয়েলিটি ইউজ করেন উম্বার্টো ইকো। তাহলে এ হয়ে যাচ্ছে 1, বি হয়ে যাচ্ছে 2, সি হয়ে যাচ্ছে 3 এবং ডি হয়ে যাচ্ছে 4। অপশন কি কি দেওয়া রয়েছে? দেখো, 1-এ তো হচ্ছে না, 2-তে হচ্ছে না, 3-তে প্রত্যেকটি কিন্তু সঠিক দেওয়া রয়েছে। A1, B3, B3 নয়, B2 হবে। A1, B2, C3 এবং D4। বোঝা গেছে? অপশন 3 হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 55। এখানে আমরা দেখতে পাবো যে 21st সেঞ্চুরির শুরু এবং একটা উপন্যাসের প্রাসঙ্গিকতা নিয়ে একটা প্রশ্ন করা হয়েছে। অ্যাসারশনে কি বলা রয়েছে? The defining event of the first part of the 21st century was the attack on American targets, including the Twin Towers in New York on 11 September 2001. আর রিজনে কি দেওয়া রয়েছে? A novel by Christopher published 2 days before the attack happened, a big boy did it and ran away, was and still is astonishingly prescient both about the violence and about some of its roots. তাহলে দেখো, 21st সেঞ্চুরির প্রথম দিকে সবচেয়ে বড় ঘটনা এটাই ছিল, তাই না? 2001-এ 11 সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারের উপরে হামলা হয়েছিল। তাহলে সেদিক থেকে এটা হয়ে যাচ্ছে ট্রু, অ্যাসারশন ট্রু, কারণ এটা আধুনিক বিশ্ব রাজনীতি এবং সাহিত্যের ইতিহাসে এই সেপ্টেম্বর 11-এর এই ঘটনাটা একটা মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা। আর যুক্তি বা রিজনে কি দেওয়া রয়েছে না, ক্রিস্টোফার ব্রুক মায়ারের উপন্যাস আ বিগ বয় ডিড ইট অ্যান্ড র্যান অ্যাওয়ে, যেটা হামলার ঠিক 2 দিন আগে প্রকাশিত হয়েছিল, সেটা এই ধরনের একটা সহিংসতা সম্পর্কে আশ্চর্যজনকভাবে কিন্তু আগে থেকেই ভবিষ্যৎবাণী করে দিয়েছিল। তাহলে দেখো, এই কথাটাও কিন্তু সত্যি, কারণ এই উপন্যাসটা ঠিক তার 2 দিন আগেই প্রকাশিত হয়েছিল। এটা কাল্পনিক একটা সন্ত্রাসী হামলার বর্ণনা দিয়েছিল, যেটা বাস্তব ঘটনার সাথে অনেকটাই কিন্তু মিলে গেছিল। কিন্তু যদিও দুটো বাক্য আলাদা আলাদাভাবে সঠিক যে যার জায়গাতে, কিন্তু উপন্যাসের এই যে ভবিষ্যৎবাণী হওয়ার কারণেই যে এটা হয়েছিল তা কিন্তু নয়, তাই না? কারণ উপন্যাসের এই ভবিষ্যৎবাণী করার ক্ষমতাকে কখনোই কিন্তু এই 9/11-এর মতো একটা ডিফাইনিং ইভেন্ট বা সংজ্ঞায়িত করা যেতে পারে না। তাহলে সেদিক থেকে হয়ে যাচ্ছে যে দুটোই ঠিক, কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন নয়। সো বোথ এ অ্যান্ড আর আর কারেক্ট, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। বোঝা গেছে? নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 61. Which of the following novels is not an example of dystopian novel? দেখো, আমরা ইউটোপিয়ান এবং ডিস্টোপিয়ান কথা দুটো জানি। ইউটোপিয়ান হচ্ছে একটা কাল্পনিক, সব থেকে ভালো যেটা হতে পারে না এমন একটা সমাজ। ডিস্টোপিয়ান ঠিক তার উল্টোটা, যেখানে ভবিষ্যতে একটা সাংঘাতিক সমাজের কল্পনা করা হয়, যেখানে কোনো নিয়ম শৃঙ্খলা কিছুই থাকে না। তাই তো ডিস্টোপিয়ান উপন্যাস বলতে এমন এক ধরনের সাহিত্যকে বোঝানো হয় যেখানে একটা কাল্পনিক ভীতিকর ভবিষ্যৎ সমাজের চিত্র তুলে ধরা হচ্ছে, যেখানে মানুষের স্বাধীনতা খর্ব করা হচ্ছে, যেখানে একটা একনায়কতন্ত্র বা একটা কঠোর নিয়ন্ত্রণ বিদ্যমান থাকে। তাহলে বলেছে কোনটা নভেল ইজ নট অ্যান এক্সাম্পল? তাহলে জর্জ অরওয়েলস 1984 এটা হচ্ছে ডিস্টোপিয়ান উপন্যাস, আমরা জানি, কারণ এখানে সরকারি নজরদারি এবং সেই বিগ ব্রাদারের একনায়কতন্ত্র দেখানো হয়েছে। তাহলে এটা হবে না। জেন অস্টিন প্রাইড অ্যান্ড প্রেজুডিস, তাহলে জেন অস্টিনের
13 এই নভেল হচ্ছে নভেল অফ ম্যানার্স, সামাজিক রীতিনীতির উপন্যাস। এটা 18 সেঞ্চুরির শেষের দিকে ইংল্যান্ডের সেই গ্রামের পারিবারিক সম্পর্ক, বিয়ের রাজনীতি নিয়ে রচিত। তাহলে এটা কিন্তু ডিস্টোপিয়ান নভেল নয়, সেটা বুঝতে পারছি। এছাড়া আমরা হাক্সলেস ব্রেভ নিউ ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি, যেটা 1932-তে, তাই তো 1932 মোস্ট প্রবাবলি, এটাও কিন্তু ডিস্টোপিয়ান নভেল। এছাড়া উইলিয়াম গোল্ডিং এর লর্ড অফ ফ্লাইজ, এটাও কিন্তু ডিস্টোপিয়ান, কারণ এটা রূপকধর্মী, যেখানে একদল শিশু একটা নির্জন দ্বীপে আটকা পড়ে যাচ্ছে, তাদের মধ্যে সভ্য আচরণের বদলে গিয়ে দেখা গেল কি আদিম এবং নৃশংস প্রবৃত্তি বেরিয়ে এলো তাদের মধ্যে। এবং এটা 1954 সম্ভবত 1954 এটা রচিত। তাহলে এখানে নট বলেছে, জেন অস্টিনস প্রাইড অ্যান্ড প্রেজুডিস হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্কস অফ ক্রিটিসিজম ইন ক্রনোলজিক্যাল অর্ডার। কি রয়েছে ওয়ার্কস গুলো দেখো, 5টা সমালোচনামূলক বইয়ের নাম দেওয়া হয়েছে এবং তাদের পাবলিকেশন বা প্রকাশের বছর অনুযায়ী সেগুলোকে আমাদেরকে সঠিক ক্রমে সাজাতে হবে। তাহলে দেখো প্রত্যেকটার পাবলিকেশন কিন্তু আমি মেনশন করে দিয়েছি। তাহলে সবার প্রথমে সেদিক থেকে চলে আসছে দেখো 1917, তাই তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। মার্জরি এল বাস্টো ওয়ার্ডসওয়ার্থ থিওরি অফ পোয়েটিক ডিকশন, এটা হচ্ছে সব থেকে প্রথম। দ্বিতীয়ত আসছে কি, দ্বিতীয়ত আসছে টি.এস. ইলিয়টের দ্য ইউজ অফ পোয়েট্রি অ্যান্ড দ্য ইউজ অফ ক্রিটিসিজম। ইলিয়টের সেই 1932 থেকে 33 সালের মধ্যে যে লেকচার তিনি দিয়েছিলেন তার উপরে ভিত্তি করে 1933-তে এটা প্রকাশিত হয়েছিল। তারপরে আসছে C.D.G. জেমস স্কেপটিসিজম অ্যান্ড পোয়েট্রি, এটা প্রকাশিত হয় 1937 সালে। তারপরে আসছে জোসেফিন মাইলস প্যাথেটিক ফ্যালাসি ইন দ্য 19th সেঞ্চুরি, এটা প্রকাশিত হয় 1942-তে। এবং সবার শেষে আসছে জে.সি. স্মিথ আ স্টাডি অফ ওয়ার্ডসওয়ার্থ 1944-এ। তাহলে রাইট অপশন কি হয়ে যাবে, DACEP, এটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোইং ইভেন্টস ইন ক্রনোলজিক্যাল অর্ডার অফ দেয়ার অকারেন্স রিলেটেড টু জর্জ বার্নার্ড শ'স আর্মস অ্যান্ড দ্য ম্যান। জর্জ বার্নার্ড শ এর আর্মস অ্যান্ড দ্য ম্যান রিলেটেড প্রশ্ন। এই বিখ্যাত নাটকে কিছু ঐতিহাসিক এবং সাহিত্যিক ঘটনাকে ক্রমানুসারে সাজাতে বলা হয়েছে। তাহলে দেখো এখানে প্রত্যেকটা ঘটনার সময়কালগুলো আমি উল্লেখ করে দিয়েছি। আর্মস অ্যান্ড দ্য ম্যান ওয়াজ ফার্স্ট পারফর্মড অ্যাট দ্য এভিনিউ থিয়েটার। তাহলে দেখো প্রথমে এটা পারফর্ম, তাই তো 1894, 19 নয়। নেক্সট আসছে কি, ক্রিটিসিজম অফ দ্য ব্রিটিশ ফিল্ম অ্যাডাপ্টেশন অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান ইন দ্য টাইমস, এটা 1932-তে। আ মিউজিক হল স্কেচ প্যারোডি অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটা 1932-তে এটাও। আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ আ কমেডি প্লে সেট ডিউরিং সার্বো বালগেরিয়ান ওয়ার বা বুলগেরিয়ান ওয়ার, এটা হচ্ছে 1885-এ। আর there was a notable London revival of Arms and the Man at the Old Vic starring Ralph Richardson and Laurence Olivier, এটা 1944-এ। তাহলে দেখো সবার প্রথমে কোনটা হবে না, এই নাটকটার পটভূমি যে যুদ্ধটাতে এটা সংগঠিত হয়েছিল 1885-এ, তাই তো। তাহলে ডি হয়ে যাবে সবার প্রথম। তারপরে কি দেখতে পাবো, তারপরে দেখতে পাচ্ছি নাটকটা প্রথম মঞ্চস্থ করা হয় 1894-এ। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সিসিল লুইসের পরিচালনায় এই ব্রিটিশ চলচ্চিত্রটা মুক্তি পেয়েছিল 1932-তে, বোঝা গেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে রালফ রিচার্ডসন এবং লরেন্স অলিভিয়ের অভিনীত এই বিখ্যাত রিভাইভালটা হয়েছিল 1944-এ। এবং সবার শেষে আমরা দেখতে পাবো যে জার্মান ফিল্ম অ্যাডাপ্টেশন, এটা মুক্তি পেয়েছিল 1958-এ। এটা 32 হবে না, 1958 হবে এটা, যেটা অস্কারে মনোনীত হয়েছিল। তাহলে সেদিক থেকে হচ্ছে DABEC আমরা দেখতে পাচ্ছি অপশন 1-এ রয়েছে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে DABEC, অপশন 1 উইল বি দ্য রাইট অ্যান্সার, বোঝা গেছে। নেক্সট দেখো, এখানে কালচারাল ম্যাটেরিয়ালিজম থেকে প্রশ্ন এসেছে। জোনাথন ডলিমোর এবং অ্যালান সিনফিল্ড তাদের সেই সম্পাদিত গ্রন্থ পলিটিক্যাল শেক্সপিয়ার, যেটা এসেছিল 1985-এ, এতে কালচারাল ম্যাটেরিয়ালিজম বা সাংস্কৃতিক বস্তুবাদের 4টে প্রধান বৈশিষ্ট্যের কথা বলেছেন। তো জানতে চাওয়া হয়েছে কোনটা এর অন্তর্ভুক্ত নয়, হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট হ্যাজ নট বিন ইনক্লুডেড বাই জোনাথন ডলিমোর অ্যান্ড অ্যালান সিনফিল্ড। হিস্টোরিক্যাল কনটেক্সট, থিওরিটিক্যাল মেথড, পলিটিক্যাল কমিটমেন্ট নাকি ট্রান্সেন্ডেন্টাল সিগনিফিকেন্স। দেখো ঐতিহাসিক প্রেক্ষাপট, সাহিত্যের সমকালীন ইতিহাস বিশ্লেষণ, মানে ডলিমোর এবং সিনফিল্ডের মতে তাদের যে সমালোচনামূলক পদ্ধতি, সেই পদ্ধতির 4টে স্তম্ভ কি, একটা হচ্ছে হিস্টোরিক্যাল কনটেক্সট, একটা হচ্ছে থিওরিটিক্যাল মেথড, একটা হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট, আর একটা ছিল টেক্সচুয়াল অ্যানালাইসিস, পাঠ্য বিশ্লেষণ। তাহলে সেদিক থেকে ট্রান্সেন্ডেন্টাল সিগনিফিকেন্সটা হবে না, তাই না। এটা হচ্ছে ডলিমোর এবং সিনফিল্ডের সংজ্ঞাতে কোথাও নেই, অপশন 4
হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ নট বিন ইনক্লুডেড বলেছে। তাহলে বাকি তিনটে রয়েছে, এটা ছিল না। নেক্সট দেখো, বলা হয়েছে যে দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে। অ্যাসারশনে কি দেওয়া রয়েছে? টেলিভিশন ইজ দ্য পপুলার কালচার ফ্রম ওয়ান অফ দ্য 20th and 21st century। টেলিভিশন হচ্ছে বিংশ এবং একবিংশ শতাব্দীর জনপ্রিয় সাংস্কৃতিক মাধ্যম। হ্যাঁ, অবশ্যই এটা সত্য, অ্যাসারশন ট্রু, তাই না? বিনোদনের মাধ্যম ছিল, তো তথ্যের প্রধান উৎস ছিল, সংস্কৃতিতে বিশাল প্রভাব ফেলেছিল। আর রিজনে কি দেওয়া রয়েছে? যে অর্থ এবং এই যে বার্তাগুলো, এগুলো যে কেবলই প্রেরিত হচ্ছে তা নয়, সেগুলো সবসময় কিন্তু উৎপাদিত হচ্ছে। প্রথমে দৈনন্দিন জীবনের সেই সমস্ত র মেটেরিয়ালস থেকে এগুলো তৈরি করা হচ্ছে, এবং দ্বিতীয়ত এগুলো কি দর্শক দ্বারা, মানে তাদের নিজস্ব সে সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু এগুলো তৈরি হচ্ছে। মানে সবসময় যেগুলো প্রেরিত হচ্ছে তা নয়, এগুলো কিন্তু তৈরি হচ্ছে বা উৎপাদিত হচ্ছে। তাহলে এটাও সত্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যে বলা হচ্ছে টেলিভিশন একটা শক্তিশালী সাংস্কৃতিক রূপ, এটা সত্য। এবং এই রূপটা হতে পেরেছে তার কারণ কি? কারণ এটা দর্শককে অর্থ তৈরির প্রক্রিয়াতে অন্তর্ভুক্ত করে দিচ্ছে, তাই তো? তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1, বোথ এ অ্যান্ড আর আর কারেক্ট, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। বোঝা গেছে? নেক্সট দেখো, আরো দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে এখানে, এখানেও অ্যাসারশন এবং রিজন দেওয়া রয়েছে। মধ্যযুগীয় নাটক এবং রাজা আলফ্রেড নিয়ে কি দেওয়া রয়েছে অ্যাসারশনে? দেখো, দ্য বেস্ট নোন সাইকেল অফ মিরাকল অর মিস্ট্রি প্লেস কামস ফ্রম ইয়র্ক, ওয়েকফিল্ড এবং চেস্টার। হ্যাঁ, এটা সত্যি, কারণ এই তিনটে সাইকেলই মিস্ট্রি প্লেতে খুবই গুরুত্বপূর্ণ, তাই না? আর রিজনে কি দেওয়া রয়েছে না, রাজা আলফ্রেড 19th সেঞ্চুরির শেষের দিকে ভার্নাকুলার মানে মাতৃভাষা ব্যবহারকে উৎসাহিত করেছিলেন। তবে তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে এটা ল্যাটিন ভাষার তুলনায় সেকেন্ড বেস্ট, এবং ল্যাটিন শিক্ষার মান কমে যাওয়ার কারণেই তিনি এটা করতে বাধ্য হয়েছিলেন। তাহলে এটাও সত্যি। কিন্তু দেখো, দুটোই যদি সত্যি হয়েছে, তবুও কিন্তু 19th সেঞ্চুরিতে রাজা আলফ্রেডের সেই ভাষানীতির সাথে কয়েকশো বছর পরের এই যে মিস্ট্রি প্লে সাইকেলগুলোর কোনো সরাসরি কিন্তু সম্পর্ক ছিল না। তাহলে আমরা সেদিক থেকে বলতে পারি যে আলফ্রেডের ভাষা প্রসারের কাজ 9ম শতাব্দীতে, আর এই যে নাটকগুলো যেগুলো জনপ্রিয় হয়েছিল সেগুলো হয়েছিল কিন্তু তার অনেক পরে। তাহলে কিন্তু ব্যাখ্যা হিসেবে এটা সঠিক নয়, যদিও দুটো বক্তব্য নিজের জায়গায় সঠিক। তাহলে বোথ এ অ্যান্ড আর কারেক্ট, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ফাংশনাল মরফেম? টেক, ইডি, ইয়ার নাকি দ্য? দেখো, মরফেম হচ্ছে ভাষার একদমই ক্ষুদ্রতম একটা অর্থপূর্ণ একক। একে প্রধানত আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। কি না, ফ্রি, যেটা একা অর্থ প্রকাশ করতে পারে, আর একটা কি না বাউন্ড। তাহলে বাউন্ডটা হচ্ছে কি কোনো শব্দের সাথে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করে, আর ফ্রিটা একাই করতে পারে। তাহলে এখানে আমরা যে টিচ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লেক্সিক্যাল মরফেম, এটা ফ্রি, তাই না? এটা তো ভার্ব হিসেবে এটা মূল অর্থ বহন করছে। এখানে ইডি এবং ইয়ার এই দুটো দেখো, এটা হচ্ছে ইয়ার হচ্ছে ডিরাইভেশনাল বাউন্ড মরফেম, এটা কারোর সাথে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে, যেমন টিচ থেকে টিচার, তাই তো? ইডিটা দেখো, ইডিটা হচ্ছে ইনফ্লেকশনাল বাউন্ড মরফেম, কারণ এটা টেন্স পরিবর্তন করতে সাহায্য করে। কোনো শব্দের সাথে ইডি যুক্ত হয়ে কিন্তু প্লে, প্লেড, টেন্সটা পরিবর্তন করে দিল, ওয়াক, ওয়াকড, তাই না? আর এক্ষেত্রে দা হচ্ছে আর্টিকেল। এগুলো হচ্ছে ফাংশনাল মরফেম, যারা বাক্যের ব্যাকরণগত কাঠামো তৈরি করতে সাহায্য করে তাদের ফাংশনাল মরফেম বলে। এটা আর্টিকেল, তাই এটা একটা ফাংশনাল মরফেম, কারণ কনজাংশন, প্রিপোজিশন, আর্টিকেল, প্রোনাউন এগুলো হচ্ছে ফাংশনাল মরফেম পড়ছে। তাহলে ফাংশনাল মরফেমের উদাহরণ বলতে গেলে আমরা বলবো অপশন 4, দা উইল বি দা রাইট অ্যান্সার। 1 মিনিট, এখানে দা ছিল না, মেন কোয়েশ্চেন এটা অ্যান্ড ছিল। যাই হোক, কোয়েশ্চেনের মধ্যে অ্যান্ড ছিল, অ্যান্ডটাও হয়ে যাবে ফাংশনাল মরফেম, কারণ কনজাংশন, প্রিপোজিশন, আর্টিকেল, প্রোনাউন এটা সবগুলোই কিন্তু ফাংশনাল মরফেমের উদাহরণ। বোঝা গেছে আশা করি। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 68। আবারও অ্যাসারশন রিজন দেওয়া রয়েছে। অ্যাসারশনে কি বলা রয়েছে? একজন প্রাবন্ধিক হিসেবে বেকনের অবস্থান কিছুটা অদ্ভুত এবং স্বতন্ত্র, পেকুলিয়ার। ঠিক আছে, এটা সত্য, কারণ বেকনকে ইংরেজি প্রবন্ধের জনক বলা হলেও কিন্তু তার লেখার ধরন পরবর্তী সমস্ত এসেইস্টদের থেকে একদমই আলাদা ছিল, তাই পেকুলিয়ার আমরা বলতেই পারি। আর দ্বিতীয়ত কি বলা হচ্ছে? এডিসন এবং হ্যাজলেটের সাথে তার কোনো মিল নেই, তাই না? নো ট্রু প্রিডেসেসর বলা হয়েছে, এটাও সত্য, কারণ অ্যাডিশন এবং হ্যাজলিট লিখতেন ব্যক্তিগত এবং কনভারসেশনাল টোনে। অন্যদিকে বেকনের এসেগুলো কি ছিল? ইমপার্সোনাল, তার এসেগুলো সংক্ষিপ্ত, জ্ঞানের কথায় ঠাসা ছিল, মানে অ্যাফোরিস্টিক স্টাইলে ছিল। তো এই পার্থক্যের কারণে বেকন সাহিত্যে এক অনন্য বা পিকুলিয়ার অবস্থানে রয়েছেন আমরা জানতে পারছি। তাই
তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে অপশন 1, দুটোই ট্রু এবং আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। দেখো কারেক্ট ইন দ্য সেন্স বেকনকে পেকুলিয়ার বলা হচ্ছে কারণ এই দুজনের যা স্টাইল তার থেকে পুরোপুরি ডিফারেন্ট, তাই তিনি যেন পেকুলিয়ার, তার সাথে কোনো মিল নেই, তাই বলা হচ্ছে। তাহলে অপশন 1 হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন 2টা কিন্তু হবে না এখানে। বোঝা গেছে? নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইস্যু ইজ নট ফোকাসড বাই হোরাস ইন হিজ আর্স পোয়েটিকা। তাহলে এখানে জানতে চাওয়া হয়েছে হোরাস তার আর্স পোয়েটিকা গ্রন্থে কোন বিষয়টার উপরে গুরুত্ব দেননি, নট ফোকাসড বলা হয়েছে। দেখো এখানে বলা রয়েছে অপশন 2তে মরাল অ্যান্ড সোশ্যাল ফাংশনস অফ পোয়েট্রি। এটা হোরাসের অন্যতম প্রধান আলোচনার বিষয়, মানে ফোকাস করেছিলেন, তাই না? আমরা ডালস অ্যাট ইউটাইল দেখেছিলাম, কবিতা একই সাথে আনন্দদায়ক এবং শিক্ষামূলক হবে, তাই এটা তো হবে না। অপশন 3তে দেখছি হোরাস কবির পাশাপাশি পাঠকের রুচি এবং দর্শক শ্রোতার প্রতিক্রিয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। অপশন 4এ কি রয়েছে? হোরাস শব্দের বিবর্তন, নাটকের ইতিহাস এবং ভাষার পরিবর্তন নিয়ে আলোকপাত করেছেন। তাহলে দেখো অপশন 1এ কি বলা হয়েছে? হোরাস সবসময় একজন কবিকে ট্র্যাডিশন এবং প্রতিষ্ঠিত রীতি মানে কাস্টম মেনে চলার পরামর্শ দিয়েছিলেন। তিনি ঐতিহ্য থেকে বিচ্ছিন্নতা বা ডিটাচমেন্টের কথা কিন্তু বলেননি, তাই না? তাহলে দ্য ডিটাচমেন্ট অফ আ রাইটার টু হিজ ওয়ার্ক, ট্র্যাডিশন অ্যান্ড কাস্টম, এটার উপরে কিন্তু তিনি ফোকাস করেননি। তাহলে সেদিক থেকে এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ নট ফোকাসড বলেছে, বাকি তিনটেই রেখেছিলাম কিন্তু ছিল, তাহলে এগুলো হবে না, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 70তে কি বলা হয়েছে? হু রোড দ্য ফলোইং অ্যাবাউট রুসো। রুসো সম্পর্কে কে লিখেছিল এটা? রুসো সম্পর্কে এই বিখ্যাত উক্তিটি কে করেছিল? Like his favorite philosopher Plato, Rousseau sought to discover and produce the moral man who would make the moral society and the moral society that would foster the moral man. দেখো রুশো সম্পর্কে এই বিখ্যাত উক্তিটা করেছিল এনলাইটেনমেন্ট যুগের বিশেষ একজন ব্যক্তিত্ব পিটার গিয়ে। তিনি তার বিখ্যাত গ্রন্থ দ্য এনলাইটেনমেন্ট অ্যান্ড ইন্টারপ্রিটেশনে রুশোর দর্শনকে প্লেটোর আদর্শ সমাজের সাথে তুলনা করে এই ব্যাখ্যাটা দিয়েছিলেন। বোঝা গেছে? তাহলে জেসি মিল হবে না, কারণ জেসি মিল মূলত ইউটিলিটারিয়ানিজম নিয়ে কাজ করেছেন। মেরি উলস্টোন ক্রাফটও হবে না, তিনি রুশোর দর্শনের বিশেষ করে নারী শিক্ষার বিষয়ে কড়া সমালোচনা করেছিলেন। ডক্টর জনসনও হবে না, কারণ তিনি রুশোর দ্য সোশ্যাল কন্ট্রাক্ট এই যে ধারণাটা, এই ধারণাটার খুব একটা ভক্ত তিনি ছিলেন না। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে পিটার গে, যিনি তার এনলাইটেনমেন্ট অ্যান্ড ইন্টারপ্রিটেশন এই গ্রন্থে রুশোর দর্শনকে প্লেটোর আদর্শ সমাজের সাথে তুলনা করে এই বিখ্যাত উক্তিটা করেছিলেন। বোঝা গেছে? তো কোয়েশ্চেন নাম্বার 70 পর্যন্ত আমরা এই ক্লাসে আলোচনা করলাম। প্রত্যেকটি কোয়েশ্চেনই আমরা আলোচনা করব, তবে সমস্ত কোয়েশ্চেনগুলো একটা ক্লাসে আলোচনা করতে গেলে এই ক্লাসটা খুবই বড় হয়ে যাবে, তাই আমরা পুরো কোয়েশ্চেন পেপারটাকে বেশ কয়েকটা পার্টে ভাগ করে প্রত্যেকটা পার্টে আমরা কিন্তু সমস্ত কোয়েশ্চেনগুলো ইন ডিটেইল আলোচনা করব। আজকের ক্লাসে এই 20টা কোয়েশ্চেনই আমরা আলোচনা করলাম, এর পরবর্তী প্রশ্নগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। যারাই ফলো করছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে।